যার ঘটনা শেয়ার করবো তার নাম মোহাম্মদ আলমগীর। ঢাকা থেকে অদূরে, খুব কাছেই, বেশি দূরে না ওনার বাসা। তো উনি খুব ফেমাস ছিলেন ওই এলাকায়। উনি অ্যাকচুয়ালি লাশের কফিন বক্স বানাতেন আর কি। তো উনি লাশের যে কফিন বক্স বানাতেন তার বাসার সামনেই বানাতেন, বাসার উঠোনে এসে কফিন বক্স গুলো রাখতেন আর কি। তো আজকে থেকে প্রায় বছর 18 আগে আর কি ওনার মতে যে আমার বাসায় আমি নর্মালি কফিন বানাতাম, তো আমি একদিনে 2টার বেশি কফিন বানাতে পারি না। তো ওনার বাসার কথা বলি যে ওনার বাসায় ওনার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ ছিল, আর ওনার নিজের একজন বোন ছিল আর কি। তো একদিন রাতে, ঘটনার দিন চলে যাচ্ছে রাসেল ভাই, একদিন রাতে প্রায় রাত 2টার দিকে একটি লোক তার বাসার দরজা কড়া নাড়ে। তা উনি দরজাটা খোলেন কৌতূহল বশত জানার জন্য আসলে কে নক করছে। তো দরজা খোলার পর একজন লোক, ভদ্রলোক, লম্বা অনেক বেশি, এবং তার কাছে বলেছে আপনি কি লাশের কফিন বানান কিনা। তো উনি বলেন হ্যাঁ আমি লাশের কফিন বানাই। তো উনি বলেন যে আমার আসলে লাশের কফিন লাগবে প্রায় 40টা। একসাথে এতগুলা কেউ বানাতে তাকে বলে নাই আর কি। এই প্রথম কেউ একজন আসলো, তাকে একসাথে 40টা লাশের কফিন বানাতে বললো। তো ওনার বললো যে হ্যাঁ সম্ভব, বানানো সম্ভব, আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু ওনার একটা শর্ত ছিল যে এক সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে হবে। তো 7 দিনের মধ্যে 40 পিস লাশের কফিন বানানো আসলে ওনার পক্ষে অসম্ভব ছিল। তো উনি আশ্বস্ত করলো, যিনি অর্ডার দিচ্ছিলেন তিনি আশ্বস্ত করলো যে আমি আপনাকে আলাদা করে পেমেন্ট করবো, কিন্তু আপনাকে এটা বানিয়ে দিতে হবে। তো উনি দেখলেন যে আমার 2জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি একসাথে একদিনে 2টা লাশের কাটিয়া বানাতে পারেন, তো একসাথে 40 পিস বানাতে অনেক কষ্টকর। তো উনি প্রায় 10 জন হায়ার করে, কিন্তু ওনার ওই দিন থেকেই প্রবলেম শুরু হতে দেখা যায়। ওনার রাতের বেলায় ওনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বডির ভেতরতে ওনার আসলে খুব শরীর খারাপ হয়ে যায়, ওনাকে ঢাকায় হসপিটালে নিয়ে আসতে হয়। ঠিক পরের দিন আবার ওনার বাচ্চারও শরীর খারাপ হয়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, এবং তাকেও ঢাকায় নিয়ে আসা হয়। তো ঢাকায় ওনার ওয়াইফকে এবং ছেলের প্রতি তার দেখাশোনা করতে যে প্রায় 3 দিন সময় চলে যায়। তো যিনি ওনাকে অর্ডার দিয়েছিলেন তিনি 7 দিনের অর্ডার দিয়েছিলেন। তো উনি আরো 10 জন লোক বাড়িয়ে দেয় কাজটাকে এক্সপ্লোর করবার জন্য। আচ্ছা, তো বানাতে বানাতে প্রথমে উনি হাত দিতে পারেন নাই, পরে যখন তিনি হাত দেন তো কাজের স্পিড হালকা বেড়ে যায়। বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় যে যখন 35-36 নম্বর সবগুলোই কফিন যখন বানাতেন তিনি কি করতেন, একটা কর্নারে স্ট্যাক করে রাখতেন প্রত্যেকটা কফিন আর কি। আচ্ছা, তো 5ম দিনে ওনার ছেলে হঠাৎ করে রুম থেকে বের হয় রাতের বেলা। তো বাথরুমটা ডিট্যাচ ছিল, বাসার ভেতরে ছিল না, বাইরে ছিল। তো ওনার ছেলে বাথরুমে যেতে যে বাথরুম থেকে ব্যাক করার সময় দেখে যে কফিন থেকে 3-4টা কফিন থেকে দুটো করে হাত বের হওয়া। ও মাই গড, দুটো করে হাত বের করা, হঠাৎ করে কফিনের ভেতর থেকে হাত বের করা। ওনার বাচ্চারা সবাই ইউজ টু আসলে আমাদের এই সব কফিন বানানো দেখে। আগে কখনো এরকম জিনিসপত্রটা ছেলে মেয়েরা কখনো পরিলক্ষিত করে নাই বা প্রত্যক্ষ করে নাই, কারণ এরকম কন্ডিশনে এরকম ভাবে কখনো কেউ দেখে নাই। আসলে কফিনগুলো ডেলিভার্ডও হয় নাই। কফিনগুলো থেকে দুটো করে হাত কয়েকটা কফিন থেকে বের হওয়া। তো দৌড়ে গিয়ে বাবাকে ব্যাপারটা জানানো হয়, কিন্তু আলমগীর সাহেব তেমন কোনো পাত্তা দেননি বিষয়টাকে নিয়ে। বাচ্চাটাকে বলে যে এটা তোর মনের ভুল, তুই বাদ দে, এটা কিছু না, তুই ভয় পাইছিস। আসলে ওই বাসাটা একটু ভুতুরে, খালি কফিনই রাখা রাসেল ভাই। তো আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে। তো যাই হোক, 7ম দিনে যখন 38 নম্বর কফিন বানানো হয়, কফিন বানানোর পর ওনার একটা অভ্যাস ছিল যে কফিনগুলোর উপর দিয়ে যে ঢাকনাটা সেটা তিনি লাগিয়ে রাখতেন সবসময়। তো ওইটা যে জায়গায় স্তূপ করে রাখা ছিল কফিনের বাক্সগুলা, তো 38তম কফিনটা যখন স্তূপের মধ্যে রাখতে যাবে, নর্মালি 2জনই কফিনটা ধরে স্তূপের মধ্যে উঠিয়ে রাখে, কিন্তু এই 2জনকেই খুব বেগ পেতে হলো কফিনটা উঠানোর সময়। তো যিনি মালিক তিনি বললেন যে এরকম তো কখনো হয় নাই, এত ভারী জিনিস এটার ভিতরে কে রাখছে। তো প্রথমে আমি চিন্তা করি এটার ভিতরে কোনো বস্তা রাখছে কিনা, রাখলে এটা সরাই ফেলি। তো উপরে ঢাকনাটা সরানোর পর ওনার চোখটা, উনি বললেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে, এরকম কন্ডিশন আমি কখনো দেখিনি, জীবনে এত লাশের খাটিয়া বানাইছি।
এবং লাশের খাটিয়া বানানো ছাড়াও একটা মুদ্রার জন্য, মৃত মানুষের জন্য যা কিছু আছে ওনার বাড়িতে সবকিছুই কিছু না কিছু ছিল বিক্রি করবার জন্য। তো উনি প্রায় দূরে গিয়ে পড়ে যান। উনি দেখেন ওনার কফিনের ভিতরে একটি বডি, যার মাথা সাথে ছিল না, এবং বডিটা অনেক মোটা, পা গুলো অনেক মোটা মোটা এবং উল্টা করা। তো উনি খুব ভয় পেয়ে যান, এবং আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা সহ ভয় পেয়ে যায়। উনি কফিনটা লাগিয়ে দিয়ে দূরে চলে যান, এবং এরপরে আর কোনো ধরনের কফিন বানানো হচ্ছে 40 নম্বর কফিন পর্যন্ত যাবে, এর পর্যন্ত আর সাহস হলো না। সাহস না হওয়াতে 7ম দিন রাত্রে ঠিক 3টার দিকে যিনি অর্ডার দিয়েছিলেন রাসেল ভাই, তিনি আসলেন, এবং যিনি অর্ডার দিয়েছিলেন তার বেশভূষা আবার একটু ডিফারেন্ট। এখন দেখা গেল ওই মুহূর্তে তিনি যেরকম দেখা গেছে, এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে আরো একটু বয়স্ক, আরো লম্বা। তিনি বললেন যে আমার কফিনগুলোর কি হাল। দেখাতে যেই মাথা ঘোরাতেই যে লোকটা অর্ডার দিবে, এই মুহূর্তে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা যারা হেল্প করেছেন ওই মুহূর্তে কেউই ছিল না, উনি একা ছিলেন। তো স্ট্যাকটা দেখার সময় যে স্তূপের মধ্যে কফিনগুলো রাখা ছিল, সেই স্তূপটা আঙ্গুল দিয়ে দেখাতে যেই তিনি লক্ষ্য করলেন যে ওই কফিনগুলো থেকে মনে হয় যে কেউ রঙের ডিব্বা যেভাবে ছেড়ে দেয় ঠিক ওরকম ভাবে রক্ত গড়িয়ে পড়ছে কফিনগুলোর মাঝখান থেকে। অসম্ভব রক্ত, বলে প্রফিউজ ব্লিডিং। এত ব্লিডিং উনি কখনো একজন মরা মানুষের থেকেও দেখা যায় না। আর অনেকগুলো কফিনের বাক্স, তো উনি খুব ভয় পেয়ে যান। তো যে লোকটা তার সামনে ছিল তিনি বললেন যে তুমি ভয় পেও না, তুমি আমার সাথে কথা বলো, তুমি কি 40টা কফিন বানিয়েছ? তো তিনি দেখলেন আরেকটা জিনিস, তার অজান্তে সবগুলো কফিন উঠোনের মধ্যে অটোমেটিক সেজে যাচ্ছে। তো তিনি খুব ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে, আমার সামনে এগুলা কি হচ্ছে, আমি এগুলি তো কখনো এক্সপেক্ট করি নাই আমার সাথে ঘটবে। আমি এত জীবনে এত কফিনের বাক্স বানিয়েছি, কিন্তু এরকম কখনো হতে দেখি নাই। আপনি আপনার সাথে কিছু করছেন? তো ওই লোকটা বললো তুমি কি 40টা কফিন বানিয়েছো কিনা আমাকে সেটা ক্লিয়ার করো আগে। বলে না, আমি 38টা বানিয়েছি। 38তম কফিনের মধ্যে যখন আমি ভাবলাম যে এত ভারী কেন কফিনটা, আমি বাক্স ঢাকনা সরাতে যেয়ে দেখি যে একটি মানুষের বডি কিন্তু মাথা নাই। আমি এরপরে আর কিছুই কন্টিনিউ করতে, খোলার পরে এরপরে আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো তিনি, যে লোকটি অর্ডার দিয়েছিল, তিনি বলল যে এই জন্য তোমাকে ভুগতে হবে। আচ্ছা, তোমাকে ভুগতে হবে, তবে আমি এখন আমার কফিনগুলো নিয়ে যাব। এর মধ্যে কিন্তু রাসেল ভাই উঠোনের সামনে প্রায় 40টা কফিন অলরেডি সেজে গেছে। কেউ হাত দিয়ে সাজায় নাই, কেউ হাত দেয় নাই, কিচ্ছু, কারো কোনো হাত ছিল না। এই 40টা কফিন সাজানোর জন্য অ্যাটলিস্ট 10 জন মানুষ লাগে। অবশ্যই অবশ্যই। এবং মুহূর্তের মধ্যে কফিনের মধ্যে রাসেল ভাই কোনো চাকাও তো নাই যে কফিনগুলো অটোমেটিক সেজে যাবে। তো যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান। ওই মুহূর্তে তার হাত পা কাঁপতে থাকে। ওই মুহূর্তে তিনি ফিল করছিলেন আমার বডিতে কিছু, ওনার বডিতে কিছু হচ্ছে, এবং উনি ফিল করছিলেন বাম পা এবং ডান পা না, বাম হাত এবং ডান পা নাড়তে পারছেন না, আঙ্গুলগুলো, লিম্বস গুলো নাড়তে পারছিল না ওই মুহূর্তে। তো উনি বললেন তোমার ক্ষতি হবে এবং তুমি এটা একটা সময় বুঝবে। তো উনি হঠাৎ করে বললো যে এই কফিন গুলা নিয়ে যাও, একটা অর্ডার দিল কাউকে। তো ওই মুহূর্তে প্রায় 100 মানুষ রাসেল ভাই বলে যে আসলে কি বলবো, কিভাবে বলবো, উলঙ্গ অবস্থায় আসছে। কিন্তু আপনি যে ওনারা যে উলঙ্গ সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে তারা উলঙ্গ। আচ্ছা, আপনি তাদের বেশভূষায় কিছু বোঝা যাচ্ছে না। ওনার কথায় যে আমি কিছু বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে তারা সবাই উলঙ্গ। এবং মোটামুটি সবাই এসে, এবং সবাই যে আমরা দোয়া পড়তে পড়তে লাশ বহন করে নিয়ে যাই, ঠিক একই ভাবে লাশগুলো বহন করে নিয়ে যাচ্ছে। এবং যখন ওই কফিনগুলোর সাথে উপরের ঢাকনাটা লাগানো ছিল না, তো লাগানো অবস্থায় যখন লাগছে, অটোমেটিক লাগছে তার চোখের সামনে, এবং সব অসম্ভব ঘটনা তার চোখের সামনে ঘটতেছে। তো যখন লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ভিতরে একটা মাথা আছে, এরকম কিছু। প্রত্যেকটা কফিনের মধ্যে মনে হচ্ছে যে রাসেল ভাই একটা করে বডি আছে। তো সবাই বডিটাকে ধরে, আমরা যে কফিন বা লাশ যখন নিয়ে কবর স্থানে যাই, যে দোয়া পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে, ওরকম ভাবে সবাই লাশগুলো কফিন করে এবং সিরিয়ালি ধরে নিয়ে তার বাড়ি থেকে নিয়ে চলে যায়, এবং তাকে বলে যায় যে তুমি এই জন্য তুমি সাফার করবা। তো ওই লোকটা চলে যায়। ঠিক পরের দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পর, উনি আর বাম হাত এবং বাম পাতে কিছু ফিল করতে পারে না। স্টিল নাও এখন পর্যন্ত তিনি ওরকম অবশ হয়ে আছে, তার বাম হাত বাম পা। তার ব্রেন এক পাশে, বাম পাশে হালকা কাজ করে, বাম চোখে তিনি দেখেন না। আচ্ছা, বাম সাইডটা মোটামুটি তার প্যারালাইজড হয়ে যায় লাস্ট 15 ইয়ার্স ধরে। এই ছিল রাসেল ভাই।
পরবর্তী ঘটনাটি ঘটে হচ্ছে আপনার সিলেটে জাহাঙ্গীর নামে একজনের সাথে। আসলে ঘটনাটি না, এটা ওনার লাইফের সাথে জড়িত রাসেল ভাই। তো তার একটি ছোট্ট পরিবার আর কি, তার ওয়াইফ আর তার একটা ছেলে ছিল 1 বছর 3 মাস বয়স। তো 2003 সালে তাদের বাসায় আর কি ঘটনাটা ঘটে যায়। মানে আনফরচুনেটলি হয়তো এটা আল্লাহ তাআলার মানে ইচ্ছা ছিল এরকম কিছু একটা ঘটবে। তো 2003 সালের প্রায় মার্চের 21 তারিখে ওনার ছেলেটি মারা যায়। কিভাবে মারা যায় বলছি। ওনাদের বাসায় প্রতিদিনই আপনার একটা পাতিলে করে গরম পানি ফুটাতো পরিবারের জন্য, একটা গরম পানি ফুটাতো। তো বুয়া প্রতিদিনই এই প্রসিজারে ফলো করে গরম পানিটা ফুটিয়ে নিচে রাখতো। তো পাতিলটার নিচে একটা কাপড়ের তৈরি জিনিস ছিল যেটাতে পাতিলটা যাতে না নড়তো এরকম ভাবে রাখার সাপোর্টটা। তো কেন জানি ওই দিন ওই জিনিসটা খুঁজে পাচ্ছিল না। তো বুয়ারা ওই দিন ওইভাবে পাতিলটা নর্মালি রাখে নামিয়ে চুলা থেকে, মানে একদম সদ্য গরম হওয়া পানি। তো বুয়া রান্না করার কাজে ব্যস্ত হয়ে যায়। তো বাচ্চাটা ওই মুহূর্তে মাত্র হাঁটা শিখেছে। তো কি করতে জানি রান্নাঘরে এসে পাতিলটা ধরে তার সারা শরীরে গরম পানি ফেলে দেয় বাচ্চাটা নিজে বুয়ার চোখের সামনে। তো বুয়া এক চিৎকার দিয়ে বাসার সবাইকে, সেদিন আবার উনি বাসায় ছিলেন জাহাঙ্গীর সাহেব। তো বাসায় বাচ্চাটার এই অবস্থা দেখে বুয়ার এক চিৎকার এসে দেখে যে ছেলেটা সারা শরীর মানে পুরে শেষ, মানে গরম পানিতে অবস্থা খুবই খারাপ। হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঢাকায় শিফট করে দেওয়া হয়। আচ্ছা, ঢাকার ডাক্তাররা তাকে 2 দিন পর বাচ্চাটা প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। তারপরে তো রাসেল ভাই 5 বছর বিয়ের 5 বছরের একটা ছেলে সন্তান ছিল তার, মানে অবস্থা তো বুঝতেই পারছেন, ডিপ্রেশন কমতি নেই আর কি। তো তাদের ওইখানে সিলেটে ওই জায়গায় যে জায়গায় বাসা ছিল সেখান থেকে 10 মাইল দূরে এটি কবরস্থানে কবর দেওয়া হয় বাচ্চাটা। আচ্ছা, তো প্রথম 1 সপ্তাহ রাসেল ভাই কোনো সমস্যা ছাড়াই উনি ছিলেন। 1 সপ্তাহ পরে রাতের বেলা ঘুম ভাঙতে থাকে। আর কারণটা কি? হঠাৎ করে ঘুম ভাঙতে থাকে। কারণটা হচ্ছে তার রাতে ঘুমানোর পরে গভীর রাত হলেই তার এই জিনিসটা স্বপ্নে আসে যে সে একটি রক্তের মাঝখানে সাঁতরাচ্ছে, অনেক রক্ত। এটা সে স্বপ্নের মতো দেখতে থাকে। হঠাৎ যখন সে ডুবে যায় তখনই ঘুম ভাঙে। আচ্ছা, যখনই সে ডুবতে থাকে, যখনই তার স্ট্রেংথ কমে যায় রক্তের ভেতর তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর সে আচমকা উঠে যায়। এরকম করে প্রায় 10 থেকে 12 দিন একই স্বপ্ন, প্রতিদিন একই সময়। ওকে, সে ডাক্তার দেখায় ঢাকা শহরে, এসে সাইকিয়াট্রিস্ট দেখায়। সাইকিয়াট্রিস্ট বলে তার তো খুবই সিম্পল কেস, আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসতেন, ডিপ্রেশনের মাঝখানে পড়ছেন, বেটার রেস্টে যান, এই ওষুধটা খান, 1 মাস ওষুধটা খান, দেখেন ঠিক হয়ে যাবে। তো রাসেল ভাই 10 দিন ওষুধটা খাওয়ার পর 10 দিন কাজ করার পর থেকে আর কাজ করা বন্ধ করে দেয়। তো কাজ করা বন্ধ করে দেয়। ওনার ওয়াইফের এই প্রবলেমটা হচ্ছিল, ওনার ওয়াইফের ঘুম হচ্ছিল, কিন্তু ওনার ওয়াইফ সারাক্ষণ চুপচাপ বসেই থাকতো। তো গভীর রাতে একদিন ওনার ওয়াইফ ঘুম ভেঙে চুপ করে বসে আছে। হঠাৎ করে ড্রয়িং রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতে থাকে। উনি একটু আগে যে ঘটনা বলেন বাচ্চা, আমার ঘটনাটাও রাসেল ভাই বাচ্চা রিলেটেড। একটা বাচ্চার সাউন্ড আসতে থাকে, কান্নার সাউন্ড, আবার কিছুক্ষণ পর হাসির সাউন্ড। তো রাসেল আমার নিজেরই বুক ধরপড় করে, এরকম করে যে আমি খাটের উপরে বসি, স্বাভাবিক কেউ শুনলে আমার পাশের রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতেছে, অত বাসার আর কেউ নাই, ওই বিল্ডিং এ কোনো বাচ্চা নাই রাসেল ভাই, ওনাদের বাচ্চা ছাড়া কোনো বাচ্চা ছিল না, ওনার নিজেদের বাড়ি এটা। তো উনি ড্রয়িং রুমের দিকে যায়, ডাইনিং স্পেসের দিকে যায়, কোনো বাচ্চা দেখে না। এরকম করে 2-3 দিন। 3য় দিন হঠাৎ করে একটা চিৎকারে ওনার স্বামীর ঘুম ভাঙে, যার কাছ থেকে আমি ঘটনা পাই। সে বলে আমার হঠাৎ করে ঘুম ভাঙে আমি আমার ওয়াইফের চিৎকারে। আমার ওয়াইফ বলে আমার বাবু তো আমার কাছে আসছিল, বাবু আমার পায়ের কাছে আসছিল। ওনার বাচ্চাটার নাম ছিল কাব্য। কাব্য আমার পায়ের কাছে আসছিল। তো এরকম করে কয়দিন আর চলা যায়, আবার ওনার ওয়াইফকে এসে ডাক্তারের কাছে নিয়ে যায় যে আসলে আমাদের দুজনের অবস্থায় খুবই খারাপ, ভ্যাকেশনে যাওয়া দরকার, এরকম কিছু আপনি আমাকে সাজেস্ট করেন, আমি কি করবো। বলে যে আপনারা এই ওষুধটা খেতে থাকেন। আসলে ওনাদের ওষুধ কোনো কাজ করতে থাকে না, ওরা দুইজনই প্রায় সময় রাত্রে সজাগ থাকে। একদিন একটা বিয়ের দাওয়াত বা একটা দাওয়াত খেয়ে উনি বাসায় আসছিলেন আর কি। বাসার থেকে বাইরে, ওনারা চেত যে সবসময় বাসার বাইরে থাকতে, কোনো না কোনো কাজে বাসার বাইরে যেন থাকা যায়। রাত হলেই ওনাদের কেমন জানি একটা বিভীষিকাময় রাত হতে থাকে, যে আসলে এখন যদি না ঘুমাই আমি বাচ্চার সাউন্ড পাবো, আর আমি যদি ঘুমাই যাই আমি রক্তে সাঁতার কাটবো। আমার এই লাইফটা ওনার মধ্যে চলছিল। তো ওনার ওয়াইফেরও সেম অবস্থা, ওনার ওয়াইফও ঘুমাতে পারতো না, ওই ওষুধও কোনো কাজ হতো না। তো বাইরে ঘোরার মধ্যে ম্যাক্সিমাম অফিস টাইমের পরে ম্যাক্সিমাম চেষ্টা করতো ঘুমানোর জন্য, বাইরে ঘোরার জন্য। তো
তো একদিন একটা দাওয়াত থেকে বাসায় আসার পরে ওনার ওয়াইফ চা বানাতে রান্নাঘরে চলে যায়। এটা কিন্তু রাসেল ভাই ওনার বাচ্চা মারার প্রায় 3-4 মাস পরের ঘটনা। চা বানাতে রান্নাঘরে যায়, উনি ওয়াশরুম থেকে ফেরত এসে দেখে যে ওনার রুমের দরজা জানালা সব বন্ধ, অথচ ওই সময় গরম ছিল, তো দরজা জানালা সব খোলা রেখেই উনি ওয়াশরুমে যায়। বাসায় যখন তারা ছিল না তখন জানালা টানালা বন্ধ করে গেছিল। তো যখন সে ওয়াশরুমে যায়, জানালা টানালা সব খুলে সে ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে ব্যাক করার পর দেখে সব বদ্ধ অবস্থা এবং দরজার নিচ থেকে বাষ্প আকারে ধোঁয়া আসছে এবং পুরো রুমটা ধোঁয়ায় ভরে গেল। এমন ভ্যাপসা গরমে আস্তে আস্তে তার মনে হচ্ছে তার শরীরে ফোসকা পড়ে যাচ্ছে। অনেক জোরে জোরে দরজা, এই পাশে উনি ধাক্কাচ্ছে, ওই পাশে ওনার ওয়াইফ ধাক্কাচ্ছে, কেউ দরজা খুলছে না। ওনার মতে যে আল্লাহর রহমতে আমি কোনো কষ্ট ছাড়াই হঠাৎ করে দেখলাম যে বাতাস আসা শুরু করলো, হঠাৎ করে জানালা খুলে গেল। আমরা এরকম কেন ফিল করছি? আমরা 2 হাজবেন্ড ওয়াইফ, এরকম ফিল করার তো কথা না, রাইট? এরকম ভাবে ফিল করবোই বা কেন? আমরা তো এরকম কন্ডিশন, রাসেল ভাই ওনাদের শোনা মতো অনেকের বাচ্চা মারা গেছে বা কিছু, এরকম তো কারোর সাথে কখনো হয়নি, তাদের সাথে কেন হচ্ছে? সেটাই তো তারা জিনিসটা কোয়েশ্চেন, অনেক খোঁজাখুঁজির মাঝখানে রাসেল ভাই যে কাকে নিয়ে আসলে কে এটার সলিউশন দেবে, এরই মাঝখানে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, সেদিন প্রচন্ড বৃষ্টি হয়। ঘুম ভাঙার পর তিনি দেখে যে তাদের বেডরুমের দরজাটা খোলা ছিল, ওই দরজা দিয়ে 2-3টা বাচ্চা তাদের রুমে ঢুকে। আচ্ছা, বাচ্চাগুলা ফ্লোর থেকে দেয়ালে উঠতেছে, দেয়াল থেকে সিলিং এ যাচ্ছে, কোনো সমস্যা নেই, মানে খুব বাজে হাসি দিচ্ছে বাচ্চাগুলা। হঠাৎ করে একটা সময় তার একটা বাচ্চা তার খাট বেয়ে তার পা ধরে তার বুকের কাছে চলে আসে, যেরকমটা তার বাচ্চা করতো। রাইট। তো তিনি ভয়ে, মানে সে ফিল করছে যে তার শরীরের উপরে কেউ আছে, সে ভয়ে লাইটটা জ্বালানোর সাথে সাথে দেখে যে তারই কাব্য তার বুকের উপরে কি সুন্দর হাসি দিয়ে আছে। ভয়ে তার ওয়াইফের হাত ধরে আবার জাগিয়ে ফেলে, আমার দেখো কি হচ্ছে। আমার ওয়াইফ দেখে কোনো কিছু না, সবকিছু নর্মাল। উনি খুব ভয় পেয়ে যায়। পরে একজন হুজুরের সন্নিকটে যায় যে আমি এরকম ফিল করছি, আমার বাসায় প্রতিদিনই বাচ্চারা এরকম, বাচ্চাদের চিল্লাচিল্লি, বাচ্চারা কান্নাকাটি করে, হাঁটে, হামাগুড়ি দিচ্ছে, ফ্লোরে সিলিং এর উপরে উঠছে, এটা একটা সলিউশন বের করেন। তো হুজুর অনেকক্ষণ, আপনার রাসেল ভাই উনি একটা আয়না নিয়ে এসে অনেকক্ষণ ওই আয়নার মধ্যে একটা সরিষার তেল করা যায়, মানে সরিষার তেল দিয়ে অনেকক্ষণ আয়নার মধ্যে আঙ্গুল ঘোরাতে এক পর্যায়ে বলে যে আপনি কি আপনার বাচ্চার খবর জিয়ারত করেন বা করেছেন, কিছু দোয়া করেন বাচ্চার জন্য? তো উনি বলে যে বাচ্চার জন্য তো আমরা সবসময় দোয়া করি, আমার বাচ্চারা যেন আল্লাহ তাআলা তাকে, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তো জান্নাতেই আছে, মানে আল্লাহ তাআলার ইচ্ছা, মানে ইচ্ছায় আর কি। তো এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চার জন্য তো দোয়া সবসময়, নামাজ আমি আর আমার ওয়াইফ পড়ি। বলে যে আপনি এক কাজ করেন তো, বাচ্চাদের কবরটা একটু দেখে আসেন। আচ্ছা। তো একদিন সকালবেলা অফিস শেষ করে প্রায় দুপুর 3-4টার দিকে তিনি কবরস্থানে যায়। তার বাসা থেকে যে বললাম 10 মাইল দূরে যে কবরস্থানে কবরস্থ করা হয়েছিল বাচ্চাটাকে, সে যে দেখে 2টা পা বের হয়ে আসে রাসেল ভাই কবর থেকে। আর নতুন কোনো কবর হয় নাই, 4-5 মাসে নতুন কোনো কবর হয় নাই, সে 2টা পা বের হয়ে আসে এবং তিনি হুজুরকে ওই মুহূর্তে আবারও জানায় যে আমি এই অবস্থায় দেখে আসছি। বলে যে আমি যাবো আপনার সাথে। সে যে দেখে আসলেই 2টা পা বের হয়ে আছে, কবরটা দেবে আছে বৃষ্টিতে মাটিতে। তো বলে যে আপনাকে আবার কি করতে হবে, এই বাচ্চাটাকে উঠিয়ে জানাজা দিতে হবে, জানাজা দিয়ে আবার কবরস্থ করতে হবে। তো ঠিকই 2 দিন সময় নিয়ে বাচ্চাটাকে কবর থেকে, আসলে অবস্থা খুব খারাপ, কিন্তু রাসেল ভাই বাচ্চাটা একদম ইনট্যাক্ট অবস্থায়, পুড়ে গেছে শরীর, কিন্তু ইনট্যাক্ট অবস্থায় একটা বাচ্চার পা। বুঝতে পারছিল এটা, তো উনি সামনাসামনি ছিল না, কিন্তু ওইখানকার যারা গোরখোদক ছিল তারা বাচ্চাটাকে উঠিয়ে এনে তার কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে, নতুন একটা কাফনের কাপড় পেঁচিয়ে জানাজা দিয়ে আবারও কবর দেয়। কবর দেওয়ার পর যখন বাসায় চলে আসে, এরপর থেকে আর কোনো বাচ্চার সাউন্ড রাসেল ভাই উনি শোনেন না। একজন শিক্ষিকার ঘটনা আমি শেয়ার করবো আর কি। তিনি ঢাকা, বাংলাদেশেরই কোন একটা জায়গার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন আর কি। তো ওই গভর্নমেন্ট স্কুলটা প্রাইমারি স্কুল, হাই স্কুল একসাথেই করা। তো উনি ছিলেন ক্লাস 5-এর টিচার, আর হাজবেন্ড ছিল ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর কি। তো ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনে একই সাথে চাকরি করতেন আর কি। তো পাশেই তাদের নিজেদের বাড়ি ছিল আর কি। তো সেই বাড়িতে তার মেয়ে থাকতো, তার হাজবেন্ড ওয়াইফ তারা দুজন থাকতো, আর ওনার যে সাজিদা চৌধুরী আমি যার কথা বলছিলাম তার শ্বশুর শাশুড়ি থাকতো। আচ্ছা।
তো রাসেল ভাই তারা সব ভালোই ছিল, মানে তাদের লাইফে কোনো ধরনের প্রবলেম ছিল না, কিন্তু অল অফ আ সাডেন 2004 সালের 13ই জুলাই তার মেয়ে, মানে 13ই জুলাই কেন বলবো, অল অফ আ সাডেনই হয়, অল অফ সাডেন আসলে। তো 13ই জুলাই তার মেয়ে, ওই দিন মঙ্গলবার ছিল রাসেল ভাই, মানে হঠাৎ করে তার মেয়ে রাত্রে 10টা-11টার দিকে খুব জোরাজোরি করে বাইরে যাওয়ার জন্য, আমি বের হব, খুব প্রেসার দিতে থাকে যে আমি বের হব। তো মা বলে যে তুমি কোনো রিজন ছাড়া কেন বের হবা, তো এইটা তার কাছে জানতে চাইলে তো মেয়ের সম্বন্ধে একটু বলে নেই রাসেল ভাই। মেয়েটি ক্লাস 9-এ পড়তো, আর মেয়েটি একই স্কুলেই পড়তো, ওই স্কুলেই পড়তো। তো মেয়েটির কোনো চলাফেরা ছিল না, তেমন কোনো মেশা ছিল না, কারোর সাথে তেমন একটা মিশতো না। তো মেয়েটি কোচিং করতো, কোচিং করে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসতো। কোচিং বলতে কি পাশের বাসায় তারই এক কলিগের কাছে মেয়েটি পড়তো। তো ওই দিন রাতের বেলা রাত্রে 11টার দিকে কোনো কারণ ছাড়াই তিনি বলেন যে সে বাইরে যাবে। তো বাবা মা ওনার কাছে এসে বলে, তো উনি বারবার জিজ্ঞেস করছেন বাইরে কেন যাবা, তো উনি বলে যে না আমি বাইরে যাব। তো খুব ঝগড়া থেকে শুরু হয়, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সে রুমে চলে যায়। তো তিনি ভাবলেন যে এত রাতে মেয়েটা বেরোতে যাচ্ছে, এটা তো খুব খারাপ সাইন, আমি আমার হাজবেন্ডকে বলি। তো তার হাজবেন্ডের খুব আদরের মেয়ে ছিল আর কি, তাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে আদরের মেয়ে। তো হাজবেন্ডও তার রুমে যে মেয়েটিকে আর কি রাজি করাতে ব্যর্থ হয়, যে বলেন আসলে কয়েকবার জিজ্ঞেস করা হয় তুমি কেন বের হবা, কি কারণে বের হবা। যতই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ততই তার রাগের পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে চিল্লাচিল্লি, রাগারাগি, এমনকি গালাগালিও পর্যন্ত তাদের শুনতে হয়। তো তারা খুব উদ্বিগ্ন হয়ে যায়। ওই দিন রাতটা তাদের খুব কষ্টে পার হয়। কিন্তু পরের দিন সকালবেলা রেগুলার যে রুটিন, ওই দিন বুধবার ছিল 14ই জুলাই, তো রুটিন মাফিক সকালবেলা ভোর 6:30টার দিকে তাকে সকালের কোচিং এ পাঠানোর জন্য মা একেবারেই স্কুলের জন্য রেডি করে দিত। তো ওখান থেকে কোচিং করে সকালবেলা কোচিং করে সে মেয়েটা স্কুলে চলে যেত। তো মা রুমে যেয়ে দেখে রুমে কেউ নাই। তো প্রথমে ভাবলো যে কোচিং সেন্টারে চলে গেছে কিনা, কোচিং এ চলে গেছে কিনা। তো ওই ম্যাডামের কাছে ফোন দেওয়া হয়, কিন্তু ওই ম্যাডাম বলে না আমার কাছে তো আসে নাই। আশেপাশে খোঁজ নেওয়া হয়, পরে স্কুলে খোঁজ নেওয়া হয়, কিন্তু স্কুলেও যাওয়া হয় না। তো সেদিন স্কুল থেকে বাসায় চলে আসে এবং আশেপাশের লোকজনদেরকে হেল্প নেয় এবং আশেপাশের সবাইকে জানায় যে ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয় কিন্তু মেয়েটি ফিরে আসে না। আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে জানা যায় যে তাদের বাসাও মেয়েটি যায় নাই। তো এই পর্যায়ে তারা খুব টেনশনে পড়ে যায় এবং এক পর্যায়ে জিডি করে থানায় মেয়েটাকে খোঁজার জন্য। আশেপাশের এলাকায় মাইকিং করা হয়। রাসেল ভাই মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। বাবা মা তখন একদম ভেঙে পড়ে যে মেয়েটি হঠাৎ করে চলে। আশেপাশের লোকজন কথা বলা শুরু করে দেয় যে মেয়েটা তো ক্লাস 9-এ পড়ে, পালিয়ে গেছে কিনা। এসব কথাবার্তাও তার বাবা মাকে শুনতে হয় এক পর্যায়ে। ঠিক ওই ঘটনার 5 দিন পর তাদের বাসার নিচতলার যে কাজের মেয়ে ছাদের উপরে কাপড় রোদ দিতে গেছে। কাপড় রোদ দিতে গিয়ে ট্যাঙ্ক যেখানে যে ছিল যে পাশটা থেকে দুর্গন্ধ আসছে, খুব বাজে রকমের কটকা একটা গন্ধ আর কি। মেয়েটি কাছে যেতে পারে না, চেষ্টা করে কাছে যাওয়ার জন্য, কারণ মনে করতে থাকে যে এই গন্ধটা বা এখান থেকে যদি কোনো সাবস্টেন্স ওই ট্যাঙ্কের ভিতরে যায় পানি তো দূষিত হয়ে যাবে। তো কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না। তো নিচতলায় একটা ছেলে ছিল, মানে একটা লোক ছিল, ওই আশেপাশের বাড়িগুলা রাতের বেলা দারোয়ান আর কি, রাতের বেলা রাতে পাহারা দিত আর কি। আচ্ছা, তো ওই ছেলেটাকে নিয়ে উপরে ওঠে। তো উপরে ওঠার পর ছেলেটা খুব কষ্টে বস্তার কাছে যায়। কাছে যেতেই বস্তার গিটটা খুলতেই দেখতে পায় এক মানে চুল দেখতে পায়। তো বোঝা যায় যে এটা একটা লাশ। তো সে আর রিস্ক না নিয়ে পুলিশকে জানানো হয়। তো পুলিশ আসে, এলাকার লোকজন আসে, ছাদটার মধ্যে এক ধরনের জমাট বেঁধে যায়। বাবা মাও, যে মেয়েটার বাবা মা আছে যে জানে যে হারিয়ে গেছে, তারাও ছাদে আসে এবং বস্তা থেকে যখন মেয়েটাকে বের করা হয়, ওই যে লাশ অনেক বড় চুল, তো বের করা হয়। বের করার পরে ঠিকই বাবা মা চিনে না, কিন্তু আসল ভাই সবার কাছে তো একটু জানতে পারে কটকা গন্ধ, মানে অলমোস্ট গলিত লাশ, বিকৃত হয়ে গেছে এরকম কন্ডিশন। কিন্তু আসলে লাশটার কোনো বিকৃত কোনো ধরনের সাইনই দেখা যায় না। লাশটা একদম ফ্রেশ, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ লাশটা থেকে আসে। তো পোস্টমর্টেমের জন্য পুলিশ নিয়ে যায় লাশটিকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে পোস্টমর্টেম করবার পর লাশটার মধ্যে কোনো ধরনের বডিলি টাচ হয় না, অন্য মানুষের কোনো আঙ্গুল হাতের নিশানা পাওয়া যায় না। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এসেছে যে এখানে কোনো টাচ নাই, হয়তো পারে মেয়েটাকে গলা কেটে মেরে ফেলেছিল, কোনো সাইনই পাওয়া যায় নাই। তো মেয়েটাকে বাসায় নিয়ে আসা হয়। পোস্টমর্টেম করার পরে ডেড বডিটা যখন বাসায় পাঠিয়ে দেওয়া হয়, তো যারা গোসল করাচ্ছিল একজন মহিলা হুজুর,
তো ওনার সাথে যারা সাহস করে এই গোসল যেখানে করাচ্ছিল, যেসব মেয়ে আত্মীয় স্বজন ঢুকেছে বা মহিলারা ঢুকেছে, তারা বলেছে যে ওর আসলে চুল এত বড় ছিল যে পরিবারের সবাই খুব হিংসা করত। কিন্তু গোসল করানোর সময় জিনিসটা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা হয় যে মাথার মাঝখানে চুল ছিল না, চুল কোনো এক ফোঁটা চুল ছিল না। কর্নার দিয়ে চুল ছিল কিন্তু মাঝখানে কোনো চুল ছিল না। এটা খুব ভয়ের, এবং ওইখানে ওই মুহূর্তে দেখতে খুব ভয়ই লেগেছে। হঠাৎ করে এবং নখগুলা, নেইল বেডস গুলা ভাঙা ছিল, নখগুলা ভাঙা ছিল। কিন্তু বডিতে কিন্তু রাসেল ভাই কোনো ধরনের আঘাতের এক ফোঁটা ছিটে ফোটাও নাই, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ গোসল করাবার সময়ও। তো যেহেতু গোসল করানো হয়ে যায়, কোনো মতে গোসল করানোর পর লাশটাকে কবরস্থ করা হয় পারিবারিক গোরস্থানে। কিন্তু রাসেল ভাই এরপরে তো বুঝতে পারছেন যে বাবা মার অবস্থা কিরকম। একমাত্র মেয়ে ছিল, মেয়েটি মারা গেছে। তো এটা ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে। তো বাবা মা ওই বাসায় আপনার মাদ্রাসার হুজুর নিয়ে আসা হয়, আত্মীয় স্বজন কিছু হুজুর নিয়ে আসা আশেপাশের মাদ্রাসা থেকে। হুজুররা ছোটখাটো বাচ্চা ছেলেরা কোরআন শরীফ পড়ছিল আর কি। রাত তখন 1টা বাজে। তো ওই মুহূর্তে বাবা ওই কোরআন শরীফ পড়ছিল, তো পাশে একটি চেয়ারে বসেছিল মেয়েটির বাবা। তো হঠাৎ করে মেয়েটির বাবা আঙ্গুল তুলে একটা জায়গায় ইশারা করতে করতে বুক চেপে চেয়ার থেকে পড়ে যায়। তো তাকে ওই মুহূর্তে হসপিটালে শিফট করা হয়। মানে আসলে রাসেল ভাই একই দিনের ঘটনা। মা যেদিন জানতে পারো তার মেয়ে মারা গেছে, ওই দিন রাতের বেলা তার হাজবেন্ড মারা যায়, বা হার্ট অ্যাটাক করে ঢাকায় আনতে মারা যায়। তো এইরকম কষ্টের অবস্থায় তো সে আরো ভেঙে যায়। তার সাথে কেউ কথা বলতে পারে না 10-15 দিন, এরকম কন্ডিশন আর কি। তো মেয়েটার বাবাকে আবার ব্যাক করা হয়, সেই জায়গায় ব্যাক করে মেয়েটির পাশেই কবরস্থ করা হয়। রাসেল ভাই এইটাই ঘটনা না, ঘটনা হচ্ছে আরো বাকি আছে এখন। এটা আসলে সারমর্ম বলতে পারেন। তো ওনার যে চাচা, যে এই পোস্টমর্টেম করা থেকে শুরু করে লাশ রিসিভ করা পর্যন্ত যে কাজগুলা করেছেন, তিনি যে ইনফরমেশনটা দিয়েছে বাবা মারা যাওয়ার পরে, তো সবাই মিলে গোল টেবিলে বৈঠক হচ্ছিল মিলাদ কিভাবে করবে। ওই মুহূর্তে বলে যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তোমরা কেউ জানো না, সেটা হচ্ছে আমরা জিডি করি 14ই জুলাই, 5 দিন পরে ডেড বডি পাওয়া যায় 19শে জুলাই, কিন্তু পোস্টমর্টেম ডাক্তাররা বলছে ডেড বডিটা 25 দিন আগের। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সবচেয়ে মানে আসল ডেড বডি যদি 25 দিন আগের হয় রাসেল ভাই, তাহলে ওই দিন রাতের বেলা যে বাইরে যাওয়ার বাহানা ধরলো উনি কে ছিল? পরের দিন সকালবেলা তাকে পাওয়া গেল না খুঁজে, কিন্তু পাওয়া গেল ডেড বডি 19শে জুলাই, তাও বাড়ির ছাদে। জিনিসগুলা মিলাতে পারছিল না। ওনার মা তো একদম ফেইন্ট, কারণ ওই মুহূর্তে তার সাথে এসব ব্যাপারে কোনো কথা বলা যায়নি। কিন্তু আশেপাশের লোকজন সবাই এই নিয়ে ডিসকাস করলো প্রায় 1 মাস রাসেল ভাই। ওই এলাকায় তখন মুখ্য সমাচার তখন এই জিনিসটাই, যে মেয়েটি কিভাবে মারা গেল। আসলে মেয়েটা পালায়ও জানায় কিছু নাই, ডেড বডিটা ছাদে পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল কেউ কিছু জানে না। তো সবাই সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মাকে একা করে নেই, কারণ উনি তো একদম এই পৃথিবীতে একাই হয়ে গেছে। তার হাজবেন্ড ছিল সেও নাই, তো মেয়ে ছিল সেও নাই। 1 মাস পর তার শ্বশুর শাশুড়িকে তার দেবর নিয়ে যায় এবং তিনি একা হয়ে যান। তার বোনও তার সাথে অনেকদিন ছিল, কিন্তু সবার তো রাসেল ভাই সংসার আছে, কাজ আছে, সবাই তার নিজেদের নিজ কাজে ব্যস্ত হয়ে যায় 1 মাস পর। তো সে তার বাসায় একা থাকা শুরু করে। সাথেই যে কাজের মেয়েটি ছিল ওই বাসায়, কাজের মেয়েটি তার সাথেই থাকতো। 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে সোম কি মঙ্গলবার হবে, এটা সম্ভবত রাসেল ভাই সেপ্টেম্বরের দিকে, ওই বছরেরই সেপ্টেম্বরের দিকের ঘটনা। তো প্রচন্ড ঝড় হচ্ছে, তো বজ্রপাতে জানালাগুলো বাড়ি খাচ্ছিল। এক পর্যায়ে তিনি মানে ওই ঘটনার পর তার হাজবেন্ড, তার মানে মেয়ে মৃত্যুর পরে তিনি রাতের বেলা ঘুমাতেন না। আচ্ছা, নর্মালি প্রথম কয়েকদিন সে চুপই ছিল, কিন্তু যখন তার সবার সাথে আস্তে আস্তে ইন্টারাকশন হতে থাকে, রাতের বেলা তার ঘুম হতো না। তো রাতের বেলা ঘুম হতো না, এটা উনি সজাগ পায়, কিন্তু উনি শুয়েছিলেন ওই মুহূর্তে। তো এই বজ্রপাতের মধ্যে রাসেল ভাই খুব স্পষ্ট একটা শব্দ আসে সাজেদা জানালা থেকে, যেসব জানালা বাড়ি খাচ্ছিল তার রুমের ভিতরে পশ্চিম পাশে, যেসব জানালাগুলো বাড়ি খাচ্ছিল সেই জানালাগুলো থেকে সাউন্ড আসে সাজেদা। তো অবচেতন মনে তিনি বলে তো সাথে সাথে তিনি রিয়েলাইজ করে আমার তো আসলে কেউ না কথাটা। তিনি উঠে যান, লাইট জ্বালান, বারান্দা দিয়ে চেক করেন, উকি মেরে দেখেন আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু রাসেল ভাই কেউ নাই। তিনি আবারও আবারও সাউন্ড আসে রাসেল ভাই, আম্মু আমার রুমে আসো, আমার রুমে ব্যাগটা গুছায় যাও। উনি বলে আশ্চর্যজনক, আমার মেয়ে আমাকে ডাকতেছে কিভাবে? তো উনি কাজের মেয়েটাকে জানান। তো কাজের মেয়েটা তাকে হাত বুলিয়ে বলে, খালাম্মা আপনি শোন, আমি এরকম কোনো শব্দ পান নাই, এটা আপনার মনের ভুল। তো
তো উনি আবার শুয়ে পড়ে, কিন্তু রাসেল ভাই ফজরের পরও, আজানের পরেও মনে করছিল ফজরের আজান দিবে, তো উনি উঠতে পারছে না, নামাজের জন্য উঠতে পারছে না, ফজরের আজান দিয়ে দিয়েছে, তারপরেও সাউন্ড আসতে থাকে, আম্মু কোথায় তুমি, আসো আমার রুমে। বারবার ডাকার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা তিনি দেরি না করে ওনার ভাইয়ের বাসায় চলে যায়, বলে ভাইকে সবকিছু বলে যে আমি এরকম রাতে তোর ভাগ্নিকে আর আমার তোর দুলাভাইকে দেখছি, আমি তো থাকতে পারতেছি না ওই বাসায়। তো ভাই বলে যে ঠিক আছে তুমি আমার বাসায় থাকো, 5-6 দিন তুমি আমার বাসায় থাকো। তো ওই 5-6 দিনে তার সাথে এরকম কোনো আর ইন্টারাকশন হয় নাই। তিনি বললেন যে না, তাহলে ওটা আমার স্বপ্ন বা আমার মনের ভুল ছিল, আমি সারাক্ষণ তো ওদেরকে নিয়ে চিন্তা করি, হয়তো বা তারা বারবার আমার সামনে আসতে চাচ্ছে। উনি কি করলেন যে আমি এখন নর্মাল আছি, আমাকে তুই বাসায় দিয়ে আয়। তার ভাইয়ের বাসা থেকে সে তার নিজের বাসায় আবার চলে যায়, কাজের মেয়েটাকে নিয়ে আসে। যেদিন নিয়ে আসে ঠিক সেদিনের ঘটনা, সেদিন রাতের বেলা তিনি তার ঘুম ভাঙে এবং জোর অন্ধকারে তাকে শরীরে ঝাঁকি দিয়ে ঘুম ভাঙায়, এবং ঘুম ভাঙায় তার মেয়ে। এরকম কন্ডিশনে, এই মা উঠো, আমাকে স্কুলে যেতে হবে, আমার ব্যাগটা তুমি গুছাই দাও। এই মা আমি বাথরুমে যাবো, আমার চুল আঁচড়াতে হবে, তুমি ব্যাগটা গুছাই দাও। তুমি জানো তো আমার চুল অনেক বড়। মাথা ঘুরে যায়, কি ব্যাপার। এবং তিনি বলে যে আমি সেই স্পর্শটা ফিল করছি, আমার মেয়ে আমার হাত ধরে ডাকছে, আমার বডি ডাকছে, আমি লাইট জ্বালাই, আমি আমার শরীর কাঁপতে থাকে, আমার ব্লাড প্রেশার হাই না লো হচ্ছে আমি কিছু জানি না। আমি আমার কাজের মেয়েটাকে জাগাই, কাজের মেয়েটা জাগে না, মনে হয় কাজের মেয়েটাকে কেউ ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, সে মেয়েটা জাগছে না। এমন সময় একটা মেয়ে আবার ড্রয়িং রুম ডাইনিং স্পেস ভেদ করে তার রুমে এসে বলে, মা তুমি আসো না আমার রুমে, তুমি তো আমার রুমে আসোই না। তো সে খুব অবাক হয়ে যায়, অবচেতন মনে তিনি হাঁটা ধরে ওই মেয়েটার সাথে হাত থাকতে মেয়েটা রুমে চলে যায়। আসলে তিনি যেতে যেতে একটা জিনিস চিন্তা করে, আসলে তো ওরা দুজন মারা যাওয়ার পর তো আমি মেয়েটার রুমে কখনো যাই নাই, যাওয়া হয়নি, তার সেই রুমেই ছিল। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে ওই রুমে ঢোকার পর সবচেয়ে কষ্ট পায় লাইট জ্বালানোর পর, যে খাটের উপরে তিনি তার লম্বা করে একগুচ্ছ চুল দেখতে পায়, মেয়ের চুল। এটা নিশ্চয়ই যিনি শুনেছিলেন, তিনি তো আর গোসলের সময় ছিলেন না, তিনি শুনেছিলেন যে মেয়েটার চুল মাঝখান দিয়ে মিসিং, অনেকের কাছে শুনেছেন, যে সেই চুলটা তিনি খাটের উপর দেখতে পেলেন। এবং ওই মুহূর্তে তার আর কোনো আর কিছুই মনে নাই। পরের দিন সকালবেলা তিনি তার ভাইয়ের কাছে যান, তার ভাই বলে, বাবা এটা আপনার তোমার মনের ভুল হতে পারে বা কিছু, একজন হুজুর আছে, উনি ওনার কাছে চলো যাই, হয়তো উনি ওনার সলিউশন জানে। তো হুজুর বললেন যে কিছু না, আপনি জাস্ট এই পানিটা খেয়ে, মানে পানিটা খাওয়ার আগে আপনি এই একটা সূরা পড়ে নেবেন, আরেকটা পানি আছে, এই পানিটা দোয়া করে পুরো বাসায় ছিটাবেন, মিস করবেন না, প্রতিদিন সন্ধ্যার মাগরিবের নামাজের পরপরই ছিটাবেন। তো তিনি মাগরিবের নামাজের পরপর ছিটানোর পর রাসেল ভাই একটা জিনিস মানে লাস্ট এই অ্যাডভাইসটা দেওয়ার আগ পর্যন্ত হুজুর বললেন যে যা হওয়ার তা হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি কিছু বলছি না, এটা বললে হয়তো অবাক হয়ে যাবেন, কিভাবে হয়েছে বা কিভাবে হবে কিছু বলছি না, আপনি বাসাটায় থেকেন না, চলে যান এখান থেকে চলে যান, পারলে যত দূরে পারেন তত দূরে চলে যান, ধারের কাছেও আসেন না, আর কখনো আসেন না এই এলাকায়। তো তিনি ওই মুহূর্তে আসলে এই কন্ডিশনগুলো অবজার্ভ করার পরে তিনি আর কোনো ধরনের রিস্ক নেন নাই, এবং আসলে সত্যি কথা রাসেল ভাই ওই জিনিসটা তার পেছনে এখনো ছাড়েনি, এখনো পর্যন্ত তার মেয়ে এবং তার হাজবেন্ড তার দেখা দেয়। এখন পেইন্টার রাসেল ভাই তিনি স্বপ্নে দেখেন, তিনি মাঝে মধ্যে তাদের সাথে কথা বলেন, লোকজন অবাক হয়ে যায়, এবং আসলে আমি যখন তার সাথে কথা বলি তিনিও কথা বলছিলেন ওই মুহূর্তে। যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা, রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিব আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সবই ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো এই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি, 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে এই বাসাটা সবার চোখে পড়ে। তো
ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। তো এটা স্পেশালি ঘটে শীতকালে আসলে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে। এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে ভাই, মৃত্যু সাল এখন 1921 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয় নাই, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, হালকা একটা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5-এ তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোনো রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা, তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওইদিকে যাবেন কিনা। তো উনি বলে যে, উনি হতভম্ব হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? জানা তো কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরেছে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সেই রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। যে আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে, ওই জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নাই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিই বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাট মেরা বসেন। আচ্ছা, তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে, তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে, দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপরে বাপ! এবং তখন তো গ্রাম অনুযায়ী গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে, এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। তারপরে ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, ভিড় মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে, কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে, কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে, মুর্দারে কষ্ট দিতে চান? আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় খেয়ে ভিতরে। তো সেও ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে।
মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম এক অ্যাটায়ার ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে, মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুতি নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে সাদা ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে আর কি, যে আমি লাশের খাটিয়া তুলবো এখন। বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশে দিকে হাজার হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ছাড়া কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না আর কি, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে লাশ কাঁধের মধ্যে। তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন। আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম, আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো, এবং যারা আমার পিছনে আসছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আলো আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো, একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, বাড়ির উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিশে গেছে, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো। বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো, আমার কাছে মনে হচ্ছে না আসলে 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো, আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, যে 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে, বলে হ্যাঁ আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো, কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেয়া কিনা, আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম, আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা, অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল, এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা, এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত ধরলো। আচ্ছা, মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে, ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবর থেকে বললো, হ্যাঁ তখন হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা
সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতর ঢুকে গেল এবং চোখের সামনে এটা চোখের দেখতে সামনে। পেল। আচ্ছা, তো এই চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটা এই অবস্থায় ছিলাম, আপনারা ডিসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহস না, ওখান থেকে সে চলে যায়। আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নাই কখনো।